আমরা প্রত্যেকটি মানুষ আমাদের নিজ নিজ অবস্থান নিয়ে অনেক চিন্তিত। আমরা মনে করি হয়তোবা আমি অনেক সমস্যার মধ্য দিয়ে আছি, আমার থেকে হয়তোবা বাকি মানুষগুলো ভালো আছে, কিন্তু কখনো আমরা তাদের দিয়ে বিচার করতে পারি না যে আমি যতটা সুখে আছি হয়তোবা তারা ততটাও সুখে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্কুল জীবনটা কে কে মিস করেন? আমি তো অনেক মিস করি। যখন স্কুল জীবনটা পার করেছি তখন কিন্তু বান্ধবী দুই একজন ছিলই। দু একটা দিন যদি কোনোভাবে স্কুলে যেতে না পারতাম, তার সাথে কন্ট্যাক্ট করতে না পারতাম বা কথা বলতে না পারতাম, সেজন্য কিন্তু মনটা অনেক হুতাশ হয়ে থাকতো। কিভাবে তার সাথে একদিন কথা বলা যায়। আগে তেমন একটা মোবাইলের যোগাযোগ ছিল না, যার কারণে কিন্তু আমাদের সবার হাতে ফোন ছিল না। তো যাই হোক, এখন সংসার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, সংসার হয়েছে, এখন কিন্তু আর সেই বান্ধবীদের সাথে কথা হয় না, হাতে গোনা দু একজনের সাথে। তো তেমনই গতকালকে আমার এক বান্ধবী ফোন দিয়েছে, তার সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু মাঝে কয়েকটা মাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি। কিন্তু হারিয়ে ফেলিনি, সে কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ করেছে। যেহেতু আমার নাম্বারটা চেঞ্জ হয়নি, যার কারণে সে আমাকে এতদিন পর আবার মনে করেছে। সকালে চা নাস্তা খেয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে বিছানাগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন রান্না করতে চলে আসছি। তাইফের বাবা অনেক বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। এটার ওয়েট হবে 2 কেজির মতো। মাছটা কিন্তু অনেক বড়, তবে আমাদের বাসায় যেহেতু ইলিশ মাছ চলে অনেক বেশি, সব মাছের থেকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছ বেশি চলে। তো এখানে আমি মাছটা একটু হাত দিয়ে মেপে দেখাচ্ছি। মাছটা কিন্তু অনেকটাই বড়। ক্যামেরাতে কিন্তু ছোট দেখা যায়, আপনি যত বড় মাছই ক্যামেরার সামনে আনেন না কেন, সেটা কিন্তু ক্যামেরাতে একদম ছোট দেখাবে। তবে আজকে হচ্ছে 2 দিনের ভিডিওর ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ছেলের পরীক্ষা, তো এই জন্য ভিডিও করার মতন সেই রকম সুযোগ সুবিধা হয় না, আর তেমন একটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকিও না। ওকে নিয়ে একটু সময় কাটাই, ওকে একটু সময় দিই। গতকালকে যখন আমার সেই পুরনো বান্ধবী আমাকে ফোন দিয়েছে, আমি তো মহা খুশি তাকে পেয়ে। যদিও তার নতুন নাম্বার দেখে আমি বুঝতে পারিনি যে সে, তবে তার কণ্ঠ শুনে কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। তো যাই হোক, তার ফোনটা পেয়ে আমি যতটা খুশি ছিলাম, তার সাথে কথা বলার পরে আমি এখন একটুও খুশি নেই, কারণ তার জীবনে অনেক কিছু ঘটে গেছে। তো সেই সব ঘটনাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে মনে করি যে আমি হয়তো অসুখী আছি, বা আমি হয়তো বা সবার থেকে বেশি সমস্যায় আছি, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের যদি লাইফ স্টোরি শুনি, বা তাদের জীবন কিভাবে কাটে, কিভাবে তারা লাইফস্টাইল কাটায়, এগুলো যদি আমরা একটু খতিয়ে জানতে চাই, তাহলে কিন্তু আমরা অনেকেই নিজেদের এই যে ভুল ধারণা যে আমি হয়তো বা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই ধারণাটা একদম ভেঙে যাবে। আমার সেই বান্ধবীর হচ্ছে একটা মেয়ে বাচ্চা আছে, আর হাজব্যান্ড বাহিরে থাকে। তবে মাঝে মাঝে ছুটিতে 2-1 বছর পর পর আসে। তো ও আমাকে বলছে যে আমার যে মা, নিজের মা, সে হচ্ছে সৎ মা। তো ও হবার পরেই ওর নিজের মা মারা যায়। তো মারা যাবার পরেই দেখা যায় সৎ মায়ের আন্ডারেই থাকে, ওখানে অনেক অত্যাচার। আর এখন তো জানেনই যে সৎ মায়ের কবলে পড়লে আর কি যা হয় আর কি। তো যাই হোক, এই ফাঁকে একটু কথা বলি। আজকে হচ্ছে ফুলকপির ভর্তা বানাবো, সেজন্য এখানে কিন্তু আমি ফুলকপির ডাঁটা ফেলে দিয়ে শুধু ফুলটাই নিয়েছি। এটাকে এখন একটু হলুদ আর লবণ দিয়ে মোটামুটি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। যাই হোক, যেটা বলছিলাম, এই ঘটনাটা শেয়ার করলে হয়তো বা আমার মনের দিক থেকেও আমি একটু হালকা হতে পারবো। তো আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমাদের পাশের বিল্ডিংয়ে ঢালাইয়ের কাজ চলছিল, যেটা সকাল থেকে একদম, যার কারণে ভিডিওর মধ্যে কিছুটা সাউন্ড আসছে, দয়া করে আপনারা একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, ওর যখন বিয়ে হয়ে যায়, যে ছেলের সাথে বিয়ে হয়, ওর ছেলে কিন্তু বিয়ের আগে থেকেই বাহিরে থাকে। তো যাই হোক, ওর হচ্ছে বিয়ের পরে একটা দেখা যায় 1 বছর পরে একটা মেয়ে বাবু হয়। তো মেয়ে বাবুটা হবার পরে তার মানে ওই আমার বান্ধবীর যে হাজব্যান্ড, ও দেশে চলে আসে। গত 3 বছর যাবৎ দেশেই আছে বর্তমানে।
কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না। এখানে কিন্তু আমি ফুলকপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর কিছু রসুন আমি তেলে ভেজে নিয়েছি মরিচের সাথে। এখন ভর্তা করে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করছি। তো সেটা হচ্ছে যে 3 বছর হয়ে গেছে যেহেতু ওর হাজব্যান্ড দেশে আসছে। তো দেশে আসার পরে ওর হাজব্যান্ডের সাথে একটা মেয়ের সম্পর্ক হয়। তো এটা কোনো কিছুই জানতো না, তবে ওর হাজব্যান্ডের যে একটু চেঞ্জ আসছে সেটাও বুঝতে পারছিল। কিন্তু এত বড় চেঞ্জ আসবে বা ওর জীবনে যে এত বড় একটা দুর্ঘটনা আসবে সেটাও কখনো চিন্তাও করতে পারে নাই। ম্যাক্সিমাম সময় দেখা যায় কিন্তু যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো সমস্যাই হোক না কেন, একটা বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিন্তু আর কোনো ধরনের সমস্যাই থাকে না। আর সমস্যা থাকলেও সেটা কিন্তু ওইভাবে প্রাধান্য দেওয়া হয় না। তো যাই হোক, সেই ওর হাজব্যান্ড কী করছে, চুপিসারে সেই মেয়েটাকে বিয়ে করে অন্য জায়গায় বাসা ভাড়া করে রাখছে। ও সেই সম্পর্কে কোনো কিছুই জানে না। এখন যখন জানতে পেরেছে যে এরকমের সমস্যা বা এরকমের ঘটনা ঘটছে, তো তখন শুনতে পারে যে সেই যে বিয়ে করেছে সেই মেয়েটা কিন্তু এখন বর্তমানে প্রেগনেন্ট। এটা শোনার পরে ও মানে কতটা যে কষ্ট পেয়েছে সেটা আপনারা অবশ্যই সবাই বুঝতে পারছেন। তো গতকালকে আমাকে ফোন দিছে, এটা ঠিকই যে অনেক আশা নিয়ে ফোন দিয়েছে, বা আমিও অনেক খুশি যে ওর সাথে আমার আবারও কন্ট্যাক্ট হয়েছে। কারণ স্কুল জীবনের প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমাদের মানে আমরা সব সময় কিন্তু সেই মুহূর্তগুলো কিন্তু মিস করি। আর বান্ধবীদের কথা কি বলবো, একটা দিন যদি স্কুলে না যাই কন্ট্যাক্ট করার জন্য পাগল হয়ে যেতাম, এরকম একটা। তো সেখানে কিন্তু বান্ধবী আমি মনে করি বোনের মতো, এর থেকে বড় আর কিছু হতে পারে না। তো যাই হোক, ওর কথাবার্তা শুনে আমার এতটাই খারাপ লাগছে যে আসলে প্রত্যেকটা মানুষ আমরা মনে করি যে আমরা হয়তোবা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, বা এই সমস্যার থেকে হয়তোবা আর কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা মানুষই তার জীবন নিয়ে কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, যেগুলো হয়তোবা আমরা দূর থেকে জানি না বা বুঝতেও পারি না। তো ও আমাকে গতকালকে এটা জিজ্ঞেস করছিল যে এখন আমার কি করা উচিত বা আমি কি করব। তো আমার তো এখন মেয়ে আছে, আমি তো ওকে ফেলেও যেতে পারবো না, বা ওকে নিয়েও বা আমি কিভাবে লাইফটা সেটেল করব বা কিভাবে আমার লাইফটা চলবে। তো আমি আসলে এখানে বলার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তো পরে আমি ওকে একটা কথাই বলছি, দেখো মেয়েদের জীবনে বিয়ে এটা বারবার হয় না, আর সংসার জীবন বারবার কিন্তু গুছিয়ে করাও সম্ভব না। যেভাবে সব কিছু মানিয়ে নেওয়া যায় সেটাই করো, আর মেয়ের দিক তাকিয়ে অবশ্যই সব কিছু করবে। তো এর বাইরে আসলে আমার বলার মতো আমি আর কিছু খুঁজে পাচ্ছি না যে ওকে কি বললে ওর ভালো হবে বা ও সান্ত্বনা পাবে। তা আসলে প্রত্যেকটা মেয়ের জীবনেই হয়তোবা কোনো না কোনো দিক থেকে এরকম সমস্যা আছে, হয়তোবা আমরা আপনারটা জানছি না, আপনি আমারটা জানছেন না। তো যাই হোক, ওখানে ফুলকপির ভর্তাটা বানিয়ে রেখে তারপর হচ্ছে মাছটা এখানে ইন্ডাকশনেই ভাজি করব, কারণ এত পরিমাণে গ্যাসের সমস্যা যে রান্না না করে থাকার মতনই অবস্থা। তবে বাচ্চারা যেহেতু আছে রান্না তো করতেই হবে। আর দেখা যায় প্রত্যেকটা দিনই এখন এমন সমস্যা হচ্ছে, জানি না কার কার এই গ্যাসের সমস্যা। যারা সিলিন্ডার ইউজ করে তারা তো আমার মনে হয় এক বাচ্চা বেঁচেই গেছে। তো দেখা যায় যে সিলিন্ডার গ্যাস ইউজ করাটা সহজ, কিন্তু আমার কাছে খুবই কঠিন। আমি প্রচুর ভয় পাই ওই জিনিসটা। দেখা যায় বাসা ছাড়তে চাই, কিন্তু বাসা খুঁজতে গেলেই ম্যাক্সিমাম বিল্ডিংয়ে দেখা যায় যে গ্যাসের সমস্যা বা গ্যাস লাইন নেই, বা সিলিন্ডার ইউজ করতে হবে। এই কারণে বাসাটাও ছাড়তে পারছি না, যেহেতু গ্যাস সিলিন্ডারকে অনেক ভয় পাই, আমার কাছে অনেক রিস্কের মনে হয়। তবে এখন যে পরিমাণে দেখা যায় যে গ্যাসের সমস্যা, তাতে গ্যাস সিলিন্ডার মনে হয় ইউজ করতেই হবে। তবে আমি এই বাসাটা ছাড়তে চাইছি, তবে বাসা খুঁজে পাচ্ছি না। দেখা যায় 3 বেডের বাসা পাওয়া যায়, কিন্তু আমার বাসায় তো লোক সংখ্যা অনেক কম, 3টে বেড নিয়ে আমি কি করব। আমার তো এমনিতেই একটা বেডরুম পড়েই থাকে, সেটাই ইউজ করা হয় না। তো যাই হোক, খোঁজার তালে আছি, যদি কখনো পেয়ে যাই তাহলে নিয়ে নিব। তবে এই বাসাটায় ভালোই ছিলাম সব দিক থেকে, কিন্তু একটু সমস্যা আছে যার কারণে ছাড়তে হচ্ছে। পরে কোনো একটা সময় আপনাদের সাথে সেটা শেয়ার করব যে কেন বাসাটা ছাড়তে হচ্ছে আমাদের। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিওতে আজকে কে কে লাইক দিয়েছেন, যদি না দিয়ে থাকেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে।
এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।